আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। জিকে স্মার্ট স্প্রিন্টের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি 21তম বিসিএস এর সলভ নিয়ে। তো প্রথমেই আমাদের যে কোশ্চেনটা আছে তা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস যেটা আমরা জানি, এবং যেটার কোশ্চেন নিয়ে আমরা আজকে সলভ করতেছি সেটা সংখ্যা, ক্যাডারের সংখ্যা কয়টি। ঠিক আছে, ক্যাডারের সংখ্যা কয়টি। তো এটা এখানে তথ্যটা ভুল আছে, কারণ মূলত আমাদের বর্তমান তথ্য মতে এটার আনসার হবে হচ্ছে 26টি। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে না দেখিয়ে আমরা সরাসরি জেনে রাখবো এটা হবে 26টি। এখন কথা হলো, তাহলে তখন এখানে চেঞ্জ হলো কিভাবে? মূলত আগে 29টি ছিল। ঠিক আছে, এই 29 আগে আনসার ছিল, কিন্তু এখন যে টেলিকম, তারপরে হচ্ছে ইকোনমিক এবং রেলওয়ে যে ক্যাডার আছে এগুলাকে পরিবর্তন করে একীভূত করা হয়েছে, এবং একীভূত করার কারণে সংখ্যাটা কমে গিয়ে 26 এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী, শিশু, পরে হচ্ছে নাগরিকের অগ্রাধিকারের জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে 28-4। মূলত এটা একটা ট্রিক্স যে আমাদের এই ব্যতিক্রমগুলাই সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার হয়। দেখো এখানে এটা হচ্ছে ব্যতিক্রম রয়েছে। তারপরে মূলত আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের সংবিধানে যতগুলো তফসিল রয়েছে, অধ্যায় রয়েছে কিংবা অনুচ্ছেদ রয়েছে, সবগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। মূলনীতি রয়েছে, তো কারণ কোনটা থেকে কখন কোশ্চেন চলে আসে বলা যায় না। বিসিএস এর জন্য সবগুলোই পড়া লাগবে, আর মেডিকেল বা অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য কয়েকটা মোটামুটি ইম্পর্টেন্ট গুলা জানলেও চলে, আর যারা বেশি জেনে রাখবে তাদের জন্য আরো ভালো। ওকে, তাহলে এটা আমরা জানলাম। আর যদি বলো যে বাকিগুলা আসলে কি অনুচ্ছেদে কি আছে, যেমন 25 নম্বরে রয়েছে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হয়েছে। সরি, এখানে বলা হয়েছে পররাষ্ট্রনীতি সম্পর্কে। তারপরে 40 যদি বলি তাহলে এটা হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। তারপরে 42 যদি বলা হয় তাহলে এটা হবে সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছে। ওকে, পারবো পারবো আচ্ছা, এখন আসি প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি কার পরামর্শ ব্যতীত কাজ করতে পারেন? প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে, কথাটা খেয়াল রাখো, এর মধ্যে কার পরামর্শ ব্যতীত কাজ করতে পারবেন, এটা কি হবে বলতো? প্রধান বিচারপতি। তাহলে আমাদের প্রথম অপশনটাই হচ্ছে আমাদের আনসার, কি হবে? প্রধান বিচারপতি। ওকে, এখন এটা যদি আমরা বলি কিভাবে আসছে, দেখো সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কেবল দুটি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন: প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। ঠিক আছে, সো এগুলো আমি তোমাদেরকে নোটেও দিয়ে দিব যাতে তোমাদের রিভিশনের সময় একবার দেখতে সুবিধা হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী উদ্দেশ্য কি ছিল? এর আগের ভিডিওতে বলেছিলাম যে সংশোধনী, কতগুলো সংশোধনী তোমাদের তৎকালীন বিসিএস পর্যন্ত হয়েছে, মানে তোমরা যে বিসিএসটা দেওয়ার সময় ভিডিওটা দেখতেছো তার আগ পর্যন্ত কয়টা সংশোধনী হয়েছে, কোন সংশোধনীতে কি সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল বা সিগনিফিক্যান্ট চেঞ্জেস আনা হয়েছিল। ঠিক আছে, সো এগুলো আমাদের জানতে হবে। এবং কততম যেমন একটা কোশ্চেন আমরা পেয়েছিলাম যে কততম সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থা পুনর্গঠিত হয়, তো এটা হচ্ছিল দ্বাদশ। এরকম ভাবে এখানে যেটা আমরা পাইলাম যে প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল। আচ্ছা, তা আমরা জানি যে বিভিন্ন যেই আমাদের সংবিধান বানানোর পরে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন মানে ক্রান্তিকালীন সময়ে আমাদের বিভিন্ন নিয়মের পরিবর্তন আনা হয়। এখন মূলত প্রথমটার উদ্দেশ্য ছিল আমাদের যে 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, এবং আমরা জানি পাকিস্তানের যে 93,000 সৈন্য তারা কি করেছিল? আত্মসমর্পণ করেছিল, এবং তাদের এই বিচার কার্য পরিচালনার জন্যই মূলত এই আমাদের প্রথম সংশোধনীটা করা হয়েছে। প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান সম্পন্ন করা। ঠিক আছে, এবং প্রথম এটা কবে করা হয়? এটা হচ্ছে একেবারে পরের বছরই। মানে আমরা জানি সংবিধানটা মূলত আনা হয় 1916 না, 16ই ডিসেম্বর 1972 সালে সেটা মানে কার্যকর হয়, এবং এর এক বছর পরে মানে 1973 সালেই এই প্রথম সংশোধনী করা হয়েছে। তার মানে যেহেতু প্রথম সংশোধনী, তার মানে এটা ইম্পর্টেন্ট যে কত সালে প্রথম সংশোধনী হয়, সেটা হচ্ছে 1973। ঠিক আছে, এখন বাকি যেগুলো আছে
এগুলো আসলে তেমন সিগনিফিকেন্ট রোল প্লে করে না। আমরা যদি বলি যে দ্বিতীয় সংশোধনীতে কি হয়, দ্বিতীয় সংশোধনী হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা বিধান যুক্ত করা হয়। দশম সংশোধনীতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংক্রান্ত কথা বলা হয়। এগুলো হচ্ছে সিগনিফিকেন্ট বিভিন্ন সংশোধনীর জন্য ইনফরমেশন, এবং চিন্তার কারণে এগুলো আমাদের নোটে দেওয়া থাকবে। এখন আসি, ঢাকা সর্বপ্রথম কবে রাজধানী হয়? আমরা জানি ঢাকা কয়বার রাজধানী হয়েছিল? ঢাকা রাজধানী হয়েছিল 5 বার, এবং প্রথম হয়েছিল 1610 সালে। খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা 5 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই ইনফরমেশনটা আসবেই, কোশ্চেন করলেই চলে আসে বারবার। ওকে, পরবর্তীতে আসি। বাকি সালগুলোর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট আছে, যেমন দেখো 1905 সালে এটা কি করা হয়? বঙ্গভঙ্গ করা হয়। আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1947 সালে আমরা জানি পাক ভারত বিভক্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর এটা তো তেমন কিছু না। ওকে, পরবর্তী ইনফরমেশনে আসি। যমুনা বহুমুখী সেতুর পিলার সংখ্যা কয়টি? এটা হবে হচ্ছে 50টি। এবং মজার বিষয়, তখন এই যমুনাটা ছিল হট পয়েন্ট, কিন্তু এখন কিন্তু হট টপিক হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর পিলার কয়টা, স্প্যান কয়টা, দৈর্ঘ্য কত, এগুলা জানতে হবে। এখন আসি পরের কোশ্চেনে, কত সদস্যের উপস্থিতি জাতীয় সংসদের কোরাম হয়? কত সদস্যের উপস্থিতি থাকতে হবে বলতো? 60 জন। 60 জন সদস্যের উপস্থিতিতে এই কোরামটা হয়ে থাকে। কোরাম কি? কোরাম হচ্ছে মূলত সংসদের একটা বৈঠক পরিচালনার জন্য ন্যূনতম যতজন সদস্য উপস্থিত থাকা প্রয়োজন। ঠিক আছে, মানে তুমি আইসা কথা বললা সংসদে, ভরপুর বয়ান দিতেছো, কিন্তু সংসদে কোনো লোকজন নাই, এটা হবে না। ন্যূনতম তোমার এই 60 জন থাকতে হবে তোমার এটা যে কোনো সংসদের আহ, অধিবেশন পরিচালনা করার জন্য। পরবর্তী কোশ্চেনে চলে আসি, যেটা হচ্ছে জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? এটাও তোমার জানা দরকার আছে, হচ্ছে 215 একর জমির উপর। আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য, এবং প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে, সো এটা জানতে হবে এটার প্রতীক কি, এটার ভাস্কর কে ছিলেন, কত একর জমির উপর অবস্থিত, কোথায় অবস্থিত, এগুলো জানতে হবে। এখন আহ যদি বলো যে এটা কোথায়, আমরা জানি ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত। আচ্ছা, এখন আসি জাতীয় সংসদ ভবনের স্থপতিকে। দেখছো, বলতে না বলতে আবার কোশ্চেনটা চলে আসে, এটা হচ্ছে দেখো, লুই আই কান। দেখো এফ আর খানও আছে, কান খান সবই আছে, কিন্তু এটা আনসার হবে লুই আই কান। তাহলে জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান। ঠিক আছে, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি হচ্ছে মেনলি মার্কিন স্থপতি, যিনি হচ্ছে এটা নকশা করেছিলেন, এবং আধুনিক স্থাপত্যের জন্য তিনি সেরা নিদর্শন রেখে গেছেন। তাহলে তিনি কি একজন মার্কিন স্থপতি। ওকে, তারপরে বাকি অপশনগুলো দেখি। মাজহারুল হক বাংলাদেশের প্রথম, এবং প্রথম বলা যায় না, মানে প্রখ্যাত একজন স্থপতি, এবং যিনি লুই আই কানের সাথে এই প্রকল্পের জন্য বিভিন্ন ভূমিকা রাখছে, বাট তিনি তো মূলত স্থপতি, মেইন স্থপতি না। নবের আহমেদ আছে এখানে, নবের আহমেদও বাংলাদেশের আধুনিক ভাস্কর শিল্পের একজন অগ্রদূত। তিনি শহীদ মিনারের ডিজাইনের সাথেও তার নাম যুক্ত আছে, কিন্তু শহীদ মিনার কিন্তু মূলত তার না, এটা হচ্ছে হামিদুর রহমান, আমরা জানি। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় কি বলছে, কবে পাশ করা হয়? এটা যদিও একটু এমন ইনফরমেশন যেটা আমাদের মনে রাখতে হবে, খুবই টাফ, কিন্তু রেয়ারলি আসে। এটা আমরা একটু মনে রাখবো, যেটা হচ্ছে 27 মার্চ 1996। 27 মার্চ 1996 কি হয়েছিল? তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ করা হয়েছিল। আচ্ছা, ওকে, এখন কথা হচ্ছে, এই যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা আছে, এটা বাতিল করা হয়েছিল কিন্তু পরবর্তীতে, এবং এই বাতিল করার সালটা একটু জেনে রাখো, কারণ ওইটা বেশি আসার মতো। যেহেতু বাতিল করা হয়ে গেছে, সেটা হচ্ছে 2011 সালে বাতিল করা হয়েছে। কততম সংশোধনীর মাধ্যমে? 15তম সংশোধনীর মাধ্যমে। কি করা হয়? বাতিল করা হয়। ওকে, জেনে রাখলাম আমরা। এরপরে আসি পরবর্তী কোশ্চেনে, আমাদের ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? এটা কিন্তু মূলত নয়াদিল্লিতে। এবং দেখো অপশনটা কিন্তু, যে আনসারটা হবে আমাদের, কিন্তু একদম অন্যান্য অপশনগুলোর মধ্যে ঢাকা পড়ে গেছে, সো এটা একটু ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবো আমরা। যেহেতু পানি নিয়ে আমাদের প্রতিনিয়তই সমস্যা হয়, আমরা জানি যখন আমাদের পানি দরকার নেই তখন ছেড়ে দেওয়া হয়, যখন দরকার তখন দেওয়া হয় না, অনেক কাহিনী। এবার আসি, পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? আবার সেই নদী,
নদী থেকে কোশ্চেন আসবেই। নদীরে তোমরা আসলে 10 স্টার না 100 স্টার দিয়ে রাখো, নদী অনেক ইম্পর্টেন্ট। এখন দেখি বাংলাদেশে কি হয়েছে, এটা কোথায় মিলিত হয়েছে, পদ্মা যমুনা, এটা হচ্ছে গোয়ালন্দ। আমি মনে রাখতাম পদ্মা যমুনা মিলছে গোয়ালে, গোয়ালে গিয়ে মিলিত হয়েছে মানে গোয়ালন্দ, ঠিক আছে। এখন চাঁদপুর, চাঁদপুরের কথা কি আছে, চাঁদপুরে কি মিলিত হয়েছে, এখানে পদ্মা মেঘনা মিলিত হয়েছে। দেখছো, তুমি যখন পদ্মা মেঘনা পড়ছো তখন কিন্তু তুমি পদ্মার সাথে যে যমুনা এটা কিন্তু গুলাই ফেলবা। সো এইটা কিন্তু এই কারণেই যেগুলো তুমি পড়বা অন্যান্য নদীর মিলনস্থল সেগুলো কিন্তু অপশনে থাকবে এবং এটার সাথে কিন্তু ওভারল্যাপ করা যাবে না। এখন আসি, বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করা হয় কবে, এটা হচ্ছে 1957 সালে, মনে রাখবো 1957 সালে প্রথম গ্যাস উত্তোলন করা হয়। আচ্ছা, তারপরে আরো অনেক কিছু আছে ইনফরমেশন, আমরা আপাতত লাগতেছে না, তার মানে এই সালগুলো আমাদের লাগবে না। এরপরে আসি বাংলাদেশের ফয়েজ আন্দোলনের উদ্যোক্তাকে, এটা কিন্তু পর পর আসতেছে, দেখছো, মানে রিপিটেড কোশ্চেন হবেই। এর আগেরটাতেও ছিল ফয়েজ আন্দোলন, আমরা জানি কি যে মুসলমানদের যে ফরজ কাজগুলো আছে সেটা পালনের আহ্বানের উদ্দেশ্যে এই আন্দোলন করা হয়েছিল এবং এটার দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল হাজী শরীয়তুল্লাহ, ঠিক আছে। আর তিতুমির এগুলা তো আসলে সবই আমরা জানি এবং আমরা আরো জানবো, যেমন তিতুমির কি ছিল, জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে যে বাঁশের কেল্লা নির্মাণের সাথে তার নাম জড়িত ছিল। আর এই আর কি। এরপরে আসি পরবর্তী কোশ্চেনে, ঐতিহাসিক যে 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল, এগুলা মানে প্রথম দাবিগুলো একটু মাথায় রেখো, বুঝছো। 6 দফা 6টা দাবি খেয়াল রাখতে হবে, কিন্তু যেহেতু 21 দফা তার মনে রাখা সম্ভব না, তুমি অন্তত প্রথমটা মনে রাখতে হবে। সেটা কি, আমরা জানি 21 দফা এগুলো মূলত হয়েছিল ভাষা আন্দোলনের সময়। তাহলে আমি যদি ভাষা আন্দোলনের সময় আমি দাবি দেই বা দফা দেই, সেক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি কি থাকবে, ভাষা। তাই ভাষাটা কি, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, এটাই ছিল 21 দফার প্রথম দাবি, ঠিক আছে। এবং মূলত এটা কবে হয়েছিল, এটা তৎকালীন সময় কিন্তু 1954 সালে যে যুক্তফ্রন্ট সে আমরা চিনি, সেই সময়ে এই দাবিটা তোলা হয়। তার মানে সেটা অবশ্যই সেখানে ভাষা আন্দোলনের কাহিনীটাই মুখ্য হবে, কারণ সেটা সবচেয়ে কাছাকাছি সময় এটা। এরপরে পরবর্তী কোশ্চেনে আসি, দেখো বাংলাদেশে কোন খাত রয়েছে যেটা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, এবং আমরা জানি এটা সবচেয়ে বেশি আসে হচ্ছে গার্মেন্টস শিল্প বা পোশাক শিল্প থেকে, এবং এটার পরিমাণ হচ্ছে হিউজ, মানে হিউজ একটা রেমিটেন্স না, মানে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি রপ্তানির মাধ্যমে। তাছাড়া বিভিন্ন চামড়া বা পাট এগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আমাদের পোশাক শিল্প। এরপর আসি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি কবে স্বাক্ষরিত হয়, আবারও আমরা এই কোশ্চেনটা পাইলাম 2রা ডিসেম্বর 1997। কত, 1997। এখন আসি, বাংলাদেশের বর্তমানে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি, অনেক বেশি সাহায্য দিয়ে থাকে আমাদের জাপান, আমরা জানি জাপানের সাথে আমাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্কের মধ্যে একটা। এবং যদি এটি কিন্তু অনেক ভ্যারি করে কোশ্চেনটা, কারণ তোমাকে যদি কোশ্চেনটা এইভাবে করে যে আমরা সবচেয়ে বেশি কাকে রপ্তানি করছি, কোন দেশ থেকে আমদানি করছি, কোন দেশ থেকে সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছি, সেক্ষেত্রে অপশন কিন্তু আনসার চেঞ্জ হবে। কিন্তু এখন বলি বৃহৎ সাহায্যদানকারী দেশ, মানে আমাদেরকে বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন কাজে সাহায্য দান করে আসছে জাপান। ওকে, এরপরে আমরা যদি আসি, বাংলাদেশের কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, ঠিক আছে। LA বা লস অ্যাঞ্জেলেসের এখানে অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে 1984 সালে। প্রথম অংশগ্রহণ করেছিল। এবার সেই কবর নাটকটি কার রচনা করা, কবর যখনই নাটক বলে ফেলছে সেটা হয়ে যাচ্ছে মনির চৌধুরী, আর যখনই কবর হচ্ছে কবিতা তখনই তা হচ্ছে জসীমউদ্দিন। তাহলে আমরা এভাবে মনে রাখবো, কবর নাটকটি মূলত হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে লেখা একটি নাটক, যা হচ্ছে মনির চৌধুরী দ্বারা রচিত হয়েছে। এখন আসি, সবার উপরে মানুষ শুধু তাহার উপরে নাই, এটা কে বলেছিলেন, এটা হচ্ছে বড়ু চণ্ডীদাস। খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, কে সবার মানুষ সত্য তাহার উপরে নাই। এরপরে আসি, বজ্রবলি বলতে কি বোঝায় মূলত, বলতো। এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম কবি ভাষা, রেয়ারলি আসবে, সো আমরা একটু জাস্ট জেনে রাখলাম বজ্রবলি, এবং এই সাথে যে করেসপন্ডিং ইনফরমেশন গুলো রয়েছে এগুলো আমাদের নোটে দেওয়া থাকবে। সো সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইলো, আশা করি ক্লাসটা ভালো লাগছে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা, এবং ক্লাস নোটটা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে সেটাকে রিভাইজ করে ফেলবা, এবং রিপিটেড কোশ্চেন ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না। সালাম।